এরপরে আসো ৬ নম্বরটা দেখো। ৬ নম্বরটা কি বলছে দেখো। অনাদায়ী পাওনা লেখা হলো। অনাদায়ী আমরা আগে বলছি যে অনাদায়ী মানে আর আদায় হবে না। এটাও একটা ক্ষতি। তবে এটা নিজস্ব নামে লিখতে হবে। এটা অস্বাভাবিক ক্ষতির মতো নয়। তো খেয়াল করো, অথবা এখানে আরেকটি কথা আছে, করিন লেখা হলো, একই কথা। অনাদায়ী পাওনা যেই কথা, করিন একই কথা। মনে করো অনাদায়ী পাওনা মানে কি আর আদায় হবে না। করিনা হচ্ছে, কু মানে হচ্ছে খারাপ, ঋণ তো ঋণ, অর্থাৎ যে ঋণটি খারাপ। এক কথায় আমি বলবো যে আমরা বাকিতে যাদের কাছে বিক্রয় করেছি তারা সকল কাস্টমার কিন্তু আমাদেরকে এই টাকাগুলো দেয় না। কোনো কোনো কাস্টমার দেখা যায় কি আমাদেরকে কিছু টাকা আর কখনোই দিল না, বছর পর কয়েক বছর পরও আর এই টাকাটা দিল না। তখন আমরা কি করি, এই টাকাটা ক্ষতি হিসেবে বিবেচনা করি। তো যেহেতু আমার দেনাদার মনে করো ছিল ১০,০০০ টাকা, যে ২,০০০ টাকার একজন কাস্টমার আর দিবে না, তুমি নিশ্চিত হয়ে গেছো যে এই ২,০০০ টাকা তুমি আর পাবে না। তখন তোমার দেনাদার আর ১০,০০০ থাকবে না, তখন ৮,০০০ নেমে যাবে, কারণ ২,০০০ টাকা অনাদায়ী হয়ে গেল। এই যে দেনাদার কমে গেছে, যত টাকা তোমার, আমরা কি বলি আঞ্চলিক ভাষায় বলি কি, টাকা মাইর যায়, স্বাভাবিকভাবে কিছু টাকা মাইর যাইতে পারে। যখন এই টাকাটা তোমার বাকিতে বিক্রয়ের কারণে মোট টাকা থেকে একটা অংশ আর কখনোই পাবে না, এটা মাইর গেল, তাহলে এই এই কারণে দেনাদার তোমার কি হয়ে গেল, কমে গেল। দেনাদার যদি থাকে ১০,০০০, ২,০০০ টাকা যদি এখন তুমি নিশ্চিত হও যে এই ২,০০০ টাকা আর পাওয়া যাবে না, এখন তুমি খাইবা ৮,০০০, তাহলে ১০,০০০ থেকে যে ৮,০০০ নেমে গেল, দেনাদার কমে গেল, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। কেন কমে গেল? অনাদায়ী হইল। সহজ কথা, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এ হলো আমার ৪ নম্বর। এরপরে আসো ৫ নম্বর যাবে না। ৫ নম্বরে কি বলা আছে, আসবাবপত্র, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। অবচয় কি, আগে প্রথম কথা হচ্ছে অবচয়। এই যে অবচয়, আবার অপচয় না কিন্তু, অবচয়। অবচয় কি? অবচয় হচ্ছে ওই সম্পদটার ব্যবহারজনিত ক্ষতি। তুমি যে সম্পদ গুলা ক্রয় করছো, ওই সম্পদগুলো তুমি কি করো, ব্যবহার করো। আর ব্যবহার করলে সেটি কি হয়, পুরানো হয় বা দাম কমে যায়। এটা এই যে কমে গেল, এটাই হচ্ছে অবচয়। তো খেয়াল করো, আসবাবপত্রের অবচয় যারা হলো, অবচয় যেহেতু ওই সম্পদটা খরচ কমে যায়, তাহলে এটি একটি ব্যয়। হুম। তো মনে করো তোমার হাতে যে মোবাইলটি তুমি মনে করো ২০,০০০ টাকা দিয়ে ক্রয় করেছো, এবং এটি যদি তুমি ৬ মাস ১ বছর ব্যবহার করো, তাহলে এখন আর কিন্তু এটির দাম ২০,০০০ বলা যাবে না, বা ২০,০০০ টাকায় তুমি এটি আর কখনো বিক্রি করতে পারবে না। হয়তো বা তুমি এটি ৮-১০,০০০ টাকা বিক্রি করে দিলে, তাহলে তোমার যে এই যে দাম কমে গেল, ৮-১০-১০-১২,০০০ টাকা দাম কমে গেল, এই ৮-১০,০০০ ৮-১০-১২,০০০ টাকাই হচ্ছে তোমার অবচয়। তো অবচয় সাধারণত টাকা কমে না, খেয়াল রাখবা, টাকা কমে না, অবচয় হলে ওই সম্পদটাই কমে। তো এখানে দুইভাবে জবাব দিতে পারো। প্রথম কথা হচ্ছে অবচয় ডেবিট, এটা শিওর, অবচয় হিসাব ডেবিট। এখন ক্রেডিট, যদি তুমি মনে করো যে আসবাবপত্র অবচয়টা কার হয়েছে, আসবাবপত্র অবচয় হয়েছে, তাহলে আসবাবপত্র কমে যাবে, তাহলে তুমি লিখতে পারো আসবাবপত্র ক্রেডিট, এটা লিখলেও হবে। তবে এখন যদি তুমি এখানে আসবাবপত্র না লিখি, যে অবচয় সঞ্চিতি অথবা পুঞ্জীভূত অবচয়, অথবা পুঞ্জীভূত অবচয়কারী, তাও হবে। কারণ হচ্ছে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে তুমি কি অবচয়টা প্রতি বছরের অবচয় প্রতি বছর বাদ দিবা। যদি তুমি প্রতি বছরের অবচয় প্রতি বছরে বাদ দিতে চাও, মনে করো যে মোবাইলটি ক্রয় ২০,০০০ টাকা দাম ছিল, তুমি ১ বছর ব্যবহার করার পরে ধরে নিলে যে ২,০০০ টাকা অবচয় হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, যেহেতু ২,০০০ টাকা দাম কমে গেছে, তাহলে তুমি সাথে সাথে ২,০০০ টাকা মাইনাস করলে মোবাইলের দাম দাঁড়াইলে কত, ১৮,০০০ টাকা। এইটা হচ্ছে আগের অপশন। আর এখনকার অপশন হচ্ছে না, তুমি এখন প্রতি বছর বাদ দেওয়ার দরকার নাই, তুমি এই অবচয়টা সঞ্চিতি মানে সঞ্চয়ের মতো করে রাখবা, যে এই বছর ২,০০০, পরের বছর ২,০০০, এভাবে ২,০০০ হইতে হইতে একসময় দেখা গেল কি ৫ বছর হয়ে গেলে দেখা যাচ্ছে ১০,০০০ টাকা অবচয় হিসেবে জমা থাকবে তোমার কাছে। একদিন তোমার সম্পদটা শেষ, সাথে সাথে তুমি এই জমাকৃত টাকা এবং নিজ থেকে কিছু টাকা দিয়া সাথে সাথে আরেকটা সম্পদ
ওই ওই সম্পদটা আবার কিনে আনবা। ধরো মোবাইলের কথাই বলা যাও, তুমি যখন 2,000 টাকা করে জমাইবা প্রতি বছর, 2,000 টাকা করে সঞ্চিতি মানে সঞ্চয় করবা। এক সময় দেখা যাবে বলে মোবাইল বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার কাছে কিছু টাকা সঞ্চয় আছে, অবচয় নামক কিছু টাকা সঞ্চয় আছে, সাথে তুমি কিছু টাকা দিয়ে আরেকটা মোবাইল সাথে সাথে কিনে আনবা। এটা হচ্ছে কারণ হচ্ছে ব্যবসায়ের সম্পদগুলো একটু বড় আকারে হয়, 50 লাখ টাকা এরকম হয় এক একটা মেশিনের দাম। এখন মনে করো আজকে একটা মেশিন নষ্ট হয়ে গেলে হঠাৎ করে তুমি চাইলেই কালকে আরেকটা মেশিন তুমি বিদেশ থেকে কিনে আনতে পারো না, এত টাকা একসাথে পাওয়ার সুযোগ কম। এক্ষেত্রে আগে থেকে মেশিনটা যত বছর তুমি ব্যবহার করো তত বছর পূর্বে থেকেই প্রত্যেক বছর একটা টাকা অবচয় হিসাবে কেটে রাখা হয়, কোত্থেকে ব্যয় হিসাবে ধরে রাখা হয়, আয় থেকেই কেটে রাখা হয়। আর এটাই হচ্ছে অবসর সঞ্চিতি। অবসর নিয়ে আসলে যত উপরে যাওয়া হয় ক্লাসগুলোতে অবসরের বিভিন্ন ধরন হয়, অবসরের এই জন্য এতগুলো কথা বলা অবসর নিয়ে। তো তোমরা যতটুকু মনে রাখা সম্ভব চেষ্টা করবে বোঝার জন্য, তোমাদের কাজে লাগবে পরবর্তীতে, কারণ পরবর্তীতে যাইয়া আবার অবসর নিয়ে বলার সুযোগ তখন থাকে না। এই জন্য এখানে যা বলার, এই এন্ট্রিগুলো একটু ব্যতিক্রম ধর্মী এন্ট্রি। এই এন্ট্রিগুলো একটু বুঝে বুঝে করবে, কোথাও না বুঝলে অথবা ভাষাগতভাবে যাতে প্রশ্নের সাথে না মিলে, এমন একটা এন্ট্রি পাইছো যেটা এই লাইনের সাথে হুবহু মিলে না, এমন যদি হয়, এরকম কিছু যদি থাকে, কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, চেষ্টা করবো আমি তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।